সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সৈয়দ নুরুল ইসলাম। ইসলাম ভাই, আপনাকে স্বাগত সংলাপে। আমি সরাসরি জানতে চাই যে ব্যবসা বাণিজ্যের কি খবর আপনাদের? নট ব্যাড। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব ভালো, খারাপ বললে ভুল বলা হবে, অন্যায় বলা হবে। কারণ প্রায় ৮-১০ বছর ধরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলের কারণে আমরা স্বস্তির মধ্যে ছিলাম না। পৃথিবীর যে কোনো দেশের কথাই বলেন না কেন, ব্যবসা বাণিজ্য ভালো চলার জন্য একটা স্টেবল গভর্নমেন্ট অ্যান্ড স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন একটা প্রি কন্ডিশন। সেটা থেকে আমরা অনেক দূরে ছিলাম। আমাদের মনে করেন ইনফ্রাস্ট্রাকচার ছিল না বা এখনো নাই, আমাদের ব্যাংক ইন্টারেস্ট, অনেক কিছুর পরেও আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য একেবারে খারাপ করিনি। আমাদের জন্য সবসময় ব্যবসা বাণিজ্য নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি করেছিলাম, সেটা হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা। এবং এইবার মোটামুটি ৫ই জানুয়ারি নির্বাচনের পর, নতুন গভর্নমেন্ট ফরমেশনের পর আমার কাছে কেন জানি মনে হচ্ছে রাজনীতিবিদরা বুঝতে শুরু করেছেন যে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে তাদেরকে একটা পলিটিক্যাল স্টেবিলিটির মধ্যে দিয়ে যেতে হবে। সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। কিছু কিছু ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কয়েকদিন আগে যেন বিদেশিদের হত্যা করা হলো, এগুলো নিয়ে কিছুটা প্যানিক ক্রিয়েট হলো। কিন্তু বিনিয়োগের কথা বলা হচ্ছে, বিনিয়োগ তো স্থবির। আমি সেই প্রসঙ্গে আসছি। আপনি যেহেতু প্রশ্নটা করেছিলেন আমাকে ওভারঅল বিজনেস, আমি বলবো যে ওভারঅল বিজনেস নট ব্যাড। এখন বিনিয়োগ স্থবির এই কথাটাকে যদি আপনি বলতে হয়, আসলে এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি না। বাংলাদেশে প্রাইভেট সেক্টরের বিনিয়োগের রেশিও আপনি গত প্রায় ১০-১২ বছর দেখে জিডিপি 20-20-র উপর যেতে পারছে না। আমাদের টোটাল ইনভেস্টমেন্ট রেশিও জিডিপির এখন এবছর 28। দ্যাট মিনস গভর্নমেন্ট কিছুটা ইমপ্রুভ করার কারণে এটাকে 28 গেছে না, 25 এর মধ্যে থাকতো। মধ্যবর্তী এই দেশের যে স্বপ্ন দেখছি সেটাকে যদি বাস্তবায়ন করতে হয়, তার সামনের দিকে আরো যদি আগাতে হয়, আসলে আমাদের জিডিপিতে বিনিয়োগের রেশিও 35 এর উপর নিয়ে যেতে হবে। অর্থাৎ প্রাইভেট সেক্টরের বিনিয়োগ হতে হবে 30। সেই বিনিয়োগটা কিন্তু হচ্ছে না, এবং সেই বিনিয়োগটা না হওয়ার কারণে ওই যে পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে প্যানিক ছিল। কারণ বিনিয়োগ কিন্তু ওভারনাইট হয় না। বিনিয়োগ করার আগে আমি যেমন আজকে চিন্তা করি আমরা একটা ইন্ডাস্ট্রি করবো 100 কোটি টাকার, আমাকে ভাবতে হবে আগামী 5 বছরে মিনিমাম দেশটা কোথায় থাকবে। আগামী 5 বছর যদি আমি নিশ্চয়তা না পাই, আমি কিন্তু 100 কোটি টাকার বিনিয়োগ করবো না, হয়তো আমি একটা ছোটখাটো দোকান করবো। এইটাই সবচেয়ে বড় থ্রেট ছিল যে বিনিয়োগ। অনেকে বলে যে ইনফ্রাস্ট্রাকচারের কারণে, বিদ্যুতের কারণে, গ্যাসের কারণে। আমি তাদের সাথে একেবারে দ্বিমত পোষণ না করে এর চেয়ে খারাপ অবস্থায় কিন্তু আমরা বিনিয়োগ করেছি। 80-র দশকে বা 90-র দশকে আমরা যারা বিনিয়োগ করেছি, তখন বাংলাদেশের রাস্তা ছিল না, ঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, পরিবেশ ছিল না, পরিস্থিতি ছিল না। তারপরেও কিন্তু ওই বিনিয়োগ করার কারণেই আজকে $30 বিলিয়ন এক্সপোর্টের কান্ট্রি হিসেবে আমরা আবির্ভূত হয়েছি। 80-র দশকে, 90-র দশকে বিনিয়োগের কারণেই আমরা $25 বিলিয়ন এক্সপোর্ট করেছি এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট গার্মেন্টস আর অ্যাপারেল এক্সপোর্টার হয়েছি। অর্থাৎ শুধুমাত্র রাস্তাঘাট বা ইনফ্রাস্ট্রাকচার থাকলেই যে বিনিয়োগ হবে সেটা আমি বিশ্বাস করি না। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল মূল চ্যালেঞ্জ ছিল। এখন উই আর থিঙ্কিং অ্যাবাউট ইনভেস্টমেন্ট। আপনি দেখেন গত 2-3 মাসের যদি আপনি ইম্পোর্টটা দেখেন, সেখানে ক্যাপিটাল মেশিনারি ইনভেস্টমেন্ট প্রায় 30%। দ্যাট মিনস আমরা যারা বিনিয়োগকারী তারা হয়তো এখন ভাবছেন, মনে হয় যেন পলিটিশিয়ানরা একটা স্বস্তির মধ্যে আমাদেরকে রাখবেন না, যে কারণে আমাদের বিনিয়োগটা শুরু হয়েছে। এটার এফেক্ট পাবেন কিন্তু আপনি আগামী 1 বছর পর, আগামী 6 মাসও পাবেন না। তাই আমি মনে করি ওভারঅল বিনিয়োগের গত 5-6 বছর ধরে আমাদের বিনিয়োগের পরিস্থিতি কিন্তু একটা ঘুরপাক খাচ্ছিল যে 25 বা 30-র মধ্যে। 30 যেতে পারেনি আমরা। স্থানীয় বিনিয়োগের কথা বলছেন? আমি স্থানীয় বিনিয়োগ, আমি দেখেন, আমি কিন্তু সবসময় মনে করি যে স্থানীয় বিনিয়োগ না হলে বিদেশি বিনিয়োগ এক্সপেক্ট করার কোনো মানে হয় না। আপনি আসলে বিদেশি বিনিয়োগগুলো আসে কিভাবে? আমাদের প্রাইভেট সেক্টরের ইন্টার কমিউনিকেশনের কারণে আসে। কোনো সরকারের কথাই কিন্তু প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট হয় না। সরকার পলিসিগুলো দিয়ে বলে দেয় যে আমাদের দেশ খুব ভালো বিনিয়োগের জন্য, কিন্তু বিনিয়োগকারী যখন বিনিয়োগ করতে আসে তখন আমাদের সাথে কথা বলে, অর্থাৎ প্রাইভেট এন্টারপ্রেনারের সাথে কথা বলে, হয়তো পার্টনারশিপে করার চেষ্টা করে, না জয়েন্ট ভেঞ্চার করার চেষ্টা করে, না শেয়ার করে যে ফ্রেন্ডস হোয়াট আর ইউ ডুইং ইন বাংলাদেশ, আই এম থিঙ্কিং টু ইনভেস্ট ইন ইউর কান্ট্রি, হোয়াট ডু ইউ থিঙ্ক। এখন সে যদি মনে করে যে আমি বিনিয়োগ করছি না, আমি হাত পা গুটিয়ে বসে আছি, সেখানে আমার একটা বন্ধু আমার এখানে বিনিয়োগ করতে আসবে, সেটা হতে পারে না। তাই আমি সবসময় মনে করি বিদেশি বিনিয়োগের কথা, স্থানীয় বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে হবে। হ্যাঁ, আমি সবসময় মনে করি যে স্থানীয় বিনিয়োগদের আস্থায় না রেখে আপনি যদি বৈদেশিক বিনিয়োগের কথা বলেন, সেটা কাজ করবে না, অনেস্টলি কাজ করবে না। তাই লেট আস টক অ্যাবাউট দ্য লোকাল ইনভেস্টর্স। আমরা লোকাল ইনভেস্টরদের কিভাবে উৎসাহিত করতে পারি, তাদের ইনভেস্টমেন্টটাকে কিভাবে আমরা মোটিভেট করতে পারি, তাদের ইনভেস্টমেন্টটা কিভাবে আমরা নিশ্চিত করতে পারি, সেদিকে সরকারকে, মিডিয়াকে, আমাদের সবাই কাজ করতে হবে। স্থানীয় বিনিয়োগ দ্রুততার সাথে গেলে তার দেখা থেকে বিদেশি বিনিয়োগ আসতে বাধ্য। আর আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের আমাদের বিদ্যুতের স্বল্পতা। সেটা নিয়েও কিন্তু আমরা একটা বিরাট প্যানিক অবস্থার মধ্যে ছিলাম যে বিদ্যুৎ যেখানে নাই সেখানে আসলে বিনিয়োগ হতে পারে না।
বিদ্যুতের জায়গায় কিন্তু আমরা এখন স্বস্তিদায়ক অবস্থায় এসেছি এবং সেটার কারণে কিন্তু আমাদের প্রোডাকশন বেড়েছে। আমাদের প্রোডাকশন বেড়েছে বিদ্যুতের বলেই দামটা বেশি না, দামের প্রশ্ন যদি বলেন, আমি মনে করি আমি মনে করি যে বিদ্যুতের দাম যদি আপনি দেখেন, ইউ হ্যাভ টু পে ফর দ্য কস্ট। যে কোনো প্রোডাক্ট অর সার্ভিস যদি আপনি আনইন্টারাপ্টেড পেতে চান, ইউ হ্যাভ টু পে ফর দ্য কস্ট। বিদ্যুতের দাম নিয়ে আমি খুব বেশি উদ্বিগ্ন না, কারণ এখন বর্তমানে বিদ্যুতের দাম 60 টাকা থেকে 9 টাকার মধ্যে ফ্লট করেছে এবং আমাদের যেসব কম্পিটিটিভ কান্ট্রিগুলো আছে এরা কেউ কিন্তু এর চেয়ে কম না। সুতরাং বিদ্যুতের দাম বেশি বলে আমি ইনভেস্টমেন্ট করব না, তাতে আমি বিশ্বাস করি। আপনি দেখেন যখন বিদ্যুৎ ছিল না তখন আমরা ডিজেল চালিত, প্রতিযোগিতামূলক বাজারে এটা বিদ্যুৎ দাম বেশি না। আমরা যখন বিদ্যুৎ যখন ছিল না তখন আমরা ডিজেল জেনারেটর দিয়ে ইন্ডাস্ট্রি চালিয়েছি, তখন ফার্নেস করেছি ডিজেল, মোস্টলি ডিজেল জেনারেটর ছিল, বিদ্যুতের কস্ট 12-13 টাকা পড়েছে, তারপরেও কিন্তু আমি সাস্টেইন করেছি, সার্ভাইভ করেছি। তো 80 দশকের বিনিয়োগগুলো কিন্তু মোরলেস কোনোটাই ফেল করে নাই। তাহলে আজকে 7 টাকা 8 টাকা দিয়ে যদি আমি আনইন্টারাপ্টেড পাওয়ার পাই, আমি কিন্তু একটা কন্ডিশন বলছি। গ্যাস নিয়ে আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট অবশ্যই না, গ্যাস নিয়ে আমার সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ মাটির নিচের গ্যাস দিয়ে বাংলাদেশ শিল্পায়ন হবে, শিল্প বিপ্লব করবে, এটা আমি বিশ্বাস করি না। এবং সেটা যে অনিশ্চয়তা সবসময় থাকে, কারণ আমাদের গ্যাসের পরিমাণ এমন না যেটার উপর দাঁড়িয়ে আমি ইনভেস্টমেন্ট করব। সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা জানি আমাদের মাটির নিচে গ্যাসের পরিমাণ খুব বেশি দিন না, কিন্তু অল্টারনেটিভ এনার্জি নিয়ে আমরা কিন্তু দ্রুতভাবে আগাচ্ছি না। আপনি দেখেন এটার একমাত্র বিকল্প ব্যবস্থা হচ্ছে যে এলএনজির মাধ্যমে পৃথিবীর যেসব দেশগুলোতে উদ্বৃত্ত গ্যাস আছে তাদের গ্যাস এনে চালানোর জন্য। পৃথিবীর অনেক দেশ, জাপানের কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, চায়না অলমোস্ট এলএনজির উপর চলে, তাদের ন্যাচারাল গ্যাস খুব বেশি নেই। আমরা সেই কাজটা করতে পারিনি। তো আপনার এখন আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যে আমরা ন্যাচারাল গ্যাস সরকার দেবে আমি ইনভেস্টমেন্ট করব, আমি তার পক্ষে না, কারণ এটার লিমিটেশন থাকবে। কিন্তু সরকারকে আমি দায়ী করছি একটা কারণেই, যে আপনারা বলছেন যে 2015 বা 2020 সালের মধ্যে গ্যাসের সমাপ্তি ঘটবে বা গ্যাসের লিমিটেশন ফুরিয়ে যাবে বা গ্যাসের লিমিটেশনের কারণে কস্ট অফ প্রোডাকশন, গ্যাসের দাম বাড়াতে হবে, আমরা দাম বাড়াচ্ছি। কিন্তু হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? অল্টারনেটিভ হচ্ছে আমাদেরকে অল্টারনেটিভ দিতেই হবে। আপনি দেখেন বিদ্যুৎ উৎপাদন যদি আপনি যদি লিকুইড ফুয়েলের মাধ্যমে করেন তাহলে কস্ট অফ প্রোডাকশন বেশি হবে, যদি এটাকে গ্যাসের মাধ্যমে কস্ট অফ প্রোডাকশন কম হবে। তাহলে আমাদের দেশে গ্যাস নাই, দেখুন বিদ্যুৎ উৎপাদিত হবে কিভাবে? যদি এলএনজি স্টেশনটা যদি প্ল্যাটফর্মটা যদি আমরা চিটাগং করতাম, চিটাগং থেকে যদি এলএনজিটা যদি আমরা ন্যাশনাল গ্রিডে লাগাতে পারতাম, তাহলে ন্যাচারাল গ্যাসের থেকে কম দামে কিন্তু এলএনজি পাওয়া যেত। এই কাজটা আমরা সময়ের সাথে তাল মিলিয়ে করতে পারি নাই। শুনছি অনেকদিন ধরে এলএনজি স্টেশন হচ্ছে, এলএনজি প্ল্যাটফর্ম হচ্ছে চিটাগং বা কক্সবাজার অদূরে, সেটা অচিরেই প্লাগ ইন হবে, কিন্তু কখন হবে আমরা জানি না। এই যে অনিশ্চয়তার মধ্যে থেকে যে আপনি ইনভেস্টরকে ইনভেস্ট করতে বলছেন, সেই জায়গায় আমাদের কয়লা নিয়ে কোনো একটা কয়লা নিয়ে দেখেন, কয়লা নিয়ে আমি খুব বেশি আশাবাদী এই না, কারণ আমাদের যে মাটির নিচে যে কয়লা আছে সেটা আমরা পলিটিক্যাল কারণে উঠাতে পারছি না। কারণ অনেকে মনে করছে যে নর্থ বেঙ্গল থেকে কয়লা উঠলে নর্থ বেঙ্গল বিরান হয়ে যাবে। হ্যাঁ, ছোট দেশ এটা কিন্তু অস্ট্রেলিয়া না, কানাডা না, যে একটা এলাকাকে আপনি দিয়ে গ্যাস করবেন। এটা যদি অস্ট্রেলিয়া হতো, অনেকে বলে কি আছে নর্থ বেঙ্গলের লোকজনকে আমরা এখানে এসে 55,000 বা 56,000 দেশের বর্গমাইলে 16 কোটি মানুষ, ইটস নট অ্যান ইজি ডিসিশন। পৃথিবীর অনেক দেশের রেফারেন্স এখানে চলে না। আপনি যখন মালয়েশিয়ান গ্যাস কথা বলেন, বাংলাদেশ তা চলবে না। 6 গুণ বড় দেশ, আমার 1/3 জনসংখ্যা না। আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের মাটির নিচে যে কয়লা আছে, এই কয়লা দিয়ে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না পলিটিক্যাল এন্ড সোশ্যাল কারণে। কয়লা ইম্পোর্ট করে যদি আপনি যদি পাওয়ার স্টেশন করেন, যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটা আমাদের দেশে নেই। কারণ কোল বেসড পাওয়ার প্ল্যান্ট আপনি যেখানে সেখানে করতে পারবেন না। আপনি এখন আমাদের সুন্দরবনের পাশে একটা কোল বেসড পাওয়ার প্ল্যান্ট করছে, কারণ লজিস্টিক কারণে দ্যাট ইজ দ্য রাইট। কিন্তু আমার পরিবেশবাদীরা বলছেন আমাদের সুন্দরবনের জন্য এটা ক্ষতি করে, এটা সরকার এবং ওনারা বুঝবেন আমার খুব বড় ধরনের। আমি চাই যে পরিবেশের কথা বলে একটা দেশকে দরিদ্র সীমার নিচেও রাখা যাবে না। পরিবেশের কথা বলে আবার দেশকে অনেক কিছু করা যাবে, আবার দেশকে উন্নয়নের কথা বলে পরিবেশ ধ্বংস করা যাবে না। এটা হওয়া উচিত। আপনি দেখেন আমাদের পরিবেশকে তো গুরুত্ব দিতেই হবে, পরিবেশকে গুরুত্ব না দিলে শিল্প উন্নয়ন একটা দেশ বাঁচবে না, এবং দেশ না বাঁচলে শিল্প উন্নয়ন দিয়ে কাজ। সেই জন্য আমি মনে করি যে এটার পক্ষে বলছেন সরকার, ওনারা বুঝেন ভালো কোন কাজটা করলে। আমি মনে করি যে এন্টারপ্রেনার্স, আমি বলবো আই নিড এ গ্যাস, আই নিড এ পাওয়ার, বাট বাই সেভিং মাই এনভায়রনমেন্ট। এটা দায়িত্ব হচ্ছে সরকারের, এবং সরকার আই এম শিওর সরকার সেটাকে দেখে শুনেই ওই কাজটা করছেন। কারণ সরকারের পক্ষ থেকে যে বিবৃতি আমরা দেখছি যে সুন্দরবনের পাশে যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটা করা হচ্ছে, এটার কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, এবং ক্ষতির জন্য যে সম্ভাবনাটুকু আছে এটা প্রোটেক্ট করার জন্য গভর্নমেন্ট কোনো অ্যারেঞ্জমেন্ট করেছেন। এটাকে আমি বিশ্বাস করতে পারি। আমাদের কিন্তু এনার্জি সেক্টরে উন্নয়ন করতে হলে আপনাকে এলএনজিতে যেতেই হবে। এলএনজিতে না গেলে আপনি আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সোলার। সোলার কিন্তু সোলার
দিয়ে কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়াল ওটা তো কান্ট্রি শিল্প হতে হবে পারে না, ওটা শিল্প হতে পারে না। সোলারের পরিধি আমাদের বাড়ছে, সোলার নিয়ে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ ভালো করছে, বাট নট ফর দ্য ইন্ডাস্ট্রি। তা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আমাদের মাটির নিচের গ্যাস এবং কয়লাও খুব বেশি দিন আমাদের সাপোর্ট দেবে না। আমাদেরকে অতি সত্বর সম্ভব হলে আগামীকাল এলএনজি স্টেশন বা প্ল্যাটফর্ম যেটা করার কথা চিন্তা করেছে সেখানে আমাদের যেতে হবে, এবং যত দ্রুততার সাথে যাওয়ার নিশ্চয়তা আমরা পাবো তত দ্রুতর সাথে ইনভেস্ট করবো। এই জায়গাটা যোগ করতে চাই ইসলাম ভাই, সেখানে হচ্ছে যে আমাদের যে এই যে ত্রিদেশীয় পাইপলাইন, তারপর বিভিন্ন রকম পাইপলাইনের মাধ্যমে যে গ্যাস পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল বা এখনো ক্ষীণভাবে দিয়ে সে আমাদের তো আমাদের পলিটিক্যাল দৈন্যতার কারণে, সেখানে আবার রাজনীতির জন্য পলিটিক্যাল দৈন্যতার কারণে আমাদের যেন আপনি দেখেন, মনে করেন আমাদের যেই অপটিক ফাইবারে যাওয়ার কথা ছিল, আমার এখনো মনে আছে 91 যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন একটা সুযোগ এসেছিল, সেই সুযোগটা আমরা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে নিতে পারি না। তখন আমি জানি না যে পলিটিক্যাল লিডারদের যে জ্ঞানের পরিধি এত কম ছিল, ওনারা বলেছিলেন এটাতে লিঙ্ক হলে আমাদের অনেক সিক্রেসি আউট হয়ে যাবে। পরবর্তীতে প্রমাণ হলো দ্যাট ওয়াজ দ্য রং ডিসিশন। অর্থাৎ আমরা ফাইবার অপটিকে সংযোগ পেতে প্রায় 10 বছর আমরা পিছিয়ে গেলাম, যেটা খেসারত আমরা এখন দিচ্ছি। এখন যদিও আমরা অনেক ভালো করছি, বাট 10 বছর পরে করাতে তার খেসারত আমরা দিচ্ছি। আপনি দেখেন যে রিজিওনাল কানেক্টিভিটি অফ দ্য গ্যাস পাইপলাইন আফগানিস্তান থেকে রাশিয়া হয়ে, ইন্ডিয়া হয়ে, মায়ানমার হয়ে যাওয়ার যে পরিকল্পনা ছিল সেখানেও কিন্তু আমরা রাজনীতির কারণে আমরা করতে পারিনি। আসলে রাজনীতিবিদদেরকে আসলে অনেক বেশি ডাইনামিক হতে হবে, অনেক বেশি বিজনেস মাইন্ড এন্ড ফ্রেন্ডলি হতে হবে। আমরা যতই চিৎকার করি না কেন, যতক্ষণ না পর্যন্ত রাজনীতিবিদরা সেই সিদ্ধান্ত নেবেন না কেন, তখন আমাদের কোনো চিৎকার কাজে আসবে না। এন্ড অফ দ্য ডে ডিসিশন taken by them, implemented by the politician. পলিটিশিয়ানরা যদি ব্যবসা বান্ধব না হয়, পলিটিশিয়ানদের মধ্যে যদি বিজনেস সেন্স ডেভেলপ না করে। আমি যদি রাষ্ট্রপতির কথায় আসি, রাষ্ট্রপতি বলছেন যে রাজনীতি তো ব্যবসায়ীদের পকেটে চলে গেছে। এটা উনি কোন প্রেক্ষাপটে বলেছেন আমি জানি না, যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাজনীতির দীর্ঘ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা আছে। আমি আসলে একজন মহামান্য রাষ্ট্রপতির উক্তি সম্পর্কে কিছু বলার মতো আমার কাছে কেন জানি মনে হয় এগুলা পলিটিশিয়ানদের, আমি কিন্তু এটা মনে হয় যেন পলিটিশিয়ানদের জি মানে রাজনীতিবিদ হিসাবে, বা আমাদের যদি জাতীয় সংসদ, উপজেলা, এই বা পৌরসভা, এই জায়গাগুলিতে দেখি সিটি কর্পোরেশন, সেটা তো ব্যবসায়ীদের সংখ্যা তো বেড়েছে। আসলে ব্যবসায়ী দেশের বাইরে তো না, আপনি বাইরে না, মানে তাদের সুতরাং আমি মনে করি রাজনীতি এবং অর্থনীতিকে যদি আপনি একসাথে চলতে না দেন, রাজনীতিবিদরা যদি মনে করেন ব্যবসায়ীরা ব্যবসা করবেন, পয়সা কামাবেন, আমাদেরকে চাঁদা দেবেন, সেটার উপর ভিত্তি করে আমরা সংসদ যাব, দেশ চালাবো, দ্যাট ডুইং মিস্টেক। এটা পৃথিবীতে কোনো জায়গায় আমি বললাম যে আপনি যেটা বলেছেন যে রাজনীতিবিদদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, সুতরাং রাজনীতিবিদরা তখন ব্যবসায়ী হতে হবে, ব্যবসায়ী তখন রাজনীতিবিদ, এটাই হতে হবে। এটা যতক্ষণ না পর্যন্ত আপনি করতে পারবেন, কারণ বিশ্বায়নের যুগে দেখেন কোল্ড ওয়ারের সময় কিন্তু রাজনীতি এবং অর্থনীতি দুইটা ভাগে বিভক্ত ছিল। এখন কিন্তু বিশ্বায়নের যুগে ইভেন চায়নার কথা বলেন, দে আর টু মাচ পলিটিক্স কনসার্নস, কিন্তু ওনাদের অর্থনীতির কথা যদি বলেন, ওরা অর্থনীতির সব প্রশ্নে দে আর নট কমিউনিস্ট। রাজনীতির প্রশ্নে তারা কিন্তু কমিউনিস্ট, তার অর্থনীতির প্রশ্নে কিন্তু কমিউনিস্ট না। আপনি দেখেন যে তাদের যে খোলা দরজা যখন ওপেন হলো, আমি আমার মাননীয় রাষ্ট্রপতির কথাকে করে, ডেং জিওপিং কিন্তু ওনার মতো একজন ছিল, ডেং ওনার মতো একজন দেশ দরদি জনগণের নেতা ছিল। উনি যখন ক্ষমতা আসলেন, যখন চায়নাকে উনি ওপেন করলেন, তখন উনি বললেন আই ডোন্ট লাইক টু সি ক্যাট, বিড়াল কালো কি সাদা। আসলে অবকাঠামোর কথা আমরা আলোচনা করছিলাম, সেই জায়গায় একটু যেতে চাই যে আমি শুধু চট্টগ্রামের কথা ধরি, চট্টগ্রামের কিন্তু অবকাঠামো সুবিধা তো, আমরা যদি জ্বালানির কথা বলি, সেখানে একটা সংকট আছেই, মহাসংকট। সেটা নিয়ে যদি একটু কথা বলেন। আপনি দেখেন চট্টগ্রামকে কেন জানি ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, গত 40 বছরে চট্টগ্রামের দিকে নজর দেওয়া হয় নাই। চট্টগ্রামের দিকে নজর দেওয়া হয়েছে গত 6 বছরে। কারণ আপনি দেখেন বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে ঢাকা চট্টগ্রাম রোড, আর বাংলাদেশের অর্থনীতির একেবারে হার্ট হচ্ছে চট্টগ্রাম শহর। চট্টগ্রাম শহরের কেন্দ্র করেই চট্টগ্রামের পোর্ট। অনেকে বলে চট্টগ্রাম পোর্টকে আধুনিক করা হবে, চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বাড়ানো হবে। তাহলে আমি চট্টগ্রাম পোর্টকে আধুনিক করে আমার চট্টগ্রাম শহরকে আপনি মেরে ফেলবেন, কাজ করবে না। কারণ আপনি দেখেন, আপনি যে সাংহাইয়ের কথা বলেন, সাংহাই গড়ে উঠেছে পোর্টকে কেন্দ্র করে, এবং পোর্টের জন্যই সাংহাইকে উন্নয়ন করেছে। বম্বের কথা যদি বলেন, বম্বে শহরে পোর্ট আছে বলে বম্বে শহরকে উন্নয়ন করা হচ্ছে। পাকিস্তানকে অনেকে চিনে না, করাচিকে চিনে কেন? পোর্ট আছে বলে। মালয়েশিয়ার পেনাং শহরটাকে উন্নয়ন করা হয়েছে, মানে পোর্টটাকে কাজে লাগানোর জন্য।
প্রকৃতি প্রদত্ত একটা পোর্ট চট্টগ্রামে, সেই চট্টগ্রাম পোর্টটাকে ইউটিলাইজ করার জন্য চট্টগ্রাম শহরটাকে আধুনিক করা হয় নাই। গত 40 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, চট্টগ্রামের উন্নয়নের বরাদ্দগুলো নিয়ে আমি গত 6-7 বছর ধরে আমি পেছনে কাজ করে দেখেছি, 40 বছরে যা হয় নাই গত 6 বছর তাই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে 40 বছরের জঞ্জাল তো 6 বছরে করা সম্ভব ছিল না। চট্টগ্রামে একমাত্র গত 40 বছরে এই বর্তমান সরকারের আমলে চট্টগ্রামের উন্নয়নের জন্য কিছু কাজ করা হয়েছে। কেউ যদি বলে অনেক কিছু করা হয়েছে, বলে নো, প্রয়োজনের তুলনায় কিছুই করা হয়নি। চট্টগ্রামকে দেখতে হবে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, এবং চট্টগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়নের চিন্তা যারা করবেন তারা কিন্তু বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। পায়রা বন্দর নিয়ে আমার কোনো দ্বিমত নেই, মংলা বন্দরকে আপনি উন্নয়ন করেন আমার কোনো আপত্তি নেই, দেশের প্রয়োজনে করতে হবে। কিন্তু চট্টগ্রাম বন্দরকে বা চট্টগ্রাম শহরকে আপনি ইনঅ্যাক্টিভ রেখে এই পরিকল্পনাগুলো বলে আমি বলবো যে আজকের প্রয়োজনটাকে বাদ দিয়ে আমি আগামী দিনের প্রয়োজনের কথা বলছি। যেমন মনে করেন আমি অনেক অনুষ্ঠানে বলেছি পদ্মা ব্রিজের স্বপ্ন দেখছি জাতি, ইটস এ গুড ড্রিম, পদ্মা ব্রিজ আমার দরকার হবে, কিন্তু ঢাকা চট্টগ্রাম রাস্তাটাকে মেরে ফেলে আপনি পদ্মা ব্রিজ করবেন এটা হয় না। কারণ ঢাকা চট্টগ্রামের প্রয়োজনটা ছিল গতকালের প্রয়োজন, গতকালের প্রয়োজনটা আপনি মিট করতে পারলেন না, আগামীকালের প্রয়োজনের জন্য করবেন। পদ্মা ব্রিজ যেভাবে দ্রুততার গতিতে হচ্ছে তার যদি 10 ভাগের 1 ভাগ দ্রুততার সাথে যদি চট্টগ্রাম বা ঢাকার হাইওয়ের কাজটা হতো তাহলেও কিন্তু অর্থনীতি উপকৃত হতো। আপনি দেখেন চট্টগ্রাম ঢাকার যেহেতু প্রশ্ন আসেন, বাংলাদেশ কখনো উন্নতি হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি চট্টগ্রাম ঢাকার রোড কমিউনিকেশনকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে নিতে না পারবেন। 4 লেন করা হচ্ছে 20 বছর আগের পরিকল্পনা, সেটা আমরা শেষ করতে পারিনি, হয়ে গেল 4 লেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো 4 লেন উইল নট কন্ট্রিবিউট ইন আওয়ার ইকোনমি, কারণ এটার দরকার এখন access control. No, 8 লেনে কাজ করবে না, it should be the access control elevated expressway. কেন সারফেসে যদি আপনি 8 লেনে করেন কোনো কাজ করবে না, ওখানে ফুটপাতে বাজার বসবে, মানুষ মারা গেলে পাশের বাড়ির জানাজা, তারপর হচ্ছে বাস স্ট্যান্ড থাকবে, মানুষ মারা গেছে জানাজা হবে, 1 লেনের উপর দখল করছে, 4 লেন হওয়ার দখল হবে, 8 লেন আরো বড় করে হবে। তাই আমাদের মতো ঘন বসতিপূর্ণ দেশগুলোতে আপনাকে এই ধরনের ইম্পর্টেন্ট রোডগুলোকে অ্যাক্সেস কন্ট্রোল এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে হবে। এটা কিন্তু গত 3 বছর ধরে আমি যখনই সুযোগ পেয়েছি, আমাকে অনেকে বলে আমি কমিউনাল চটগাঁয়ে বলে পারা বাংলাদেশকে, আমি নট এ চিটাগনিয়ান, আমরা বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখতে হলে, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হলে চট্টগ্রামকে উন্নয়ন করতে হবে। চট্টগ্রামের সাথে যে গ্রোথ পয়েন্ট যে ঢাকার, সেটার সাথে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কানেক্টিভিটি করতে হবে, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে একটা প্রজেক্ট প্রেজেন্টেশন গত মাসে আমি দেখেছি, পত্রিকায় দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন পদ্মা ব্রিজের পাশাপাশি ঢাকা চট্টগ্রাম রোডটাকে অ্যাক্সেস কন্ট্রোল এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার জন্য। এই স্বপ্ন আমার দেখা বলবো না, হয়তো আমি জানি না সামহাও গভর্নমেন্টের দৃষ্টি আকৃষ্ট হয়েছে, এবং এখন সরকার আজকে যেহেতু চিন্তা করছে 4 লেন করতে 20 বছর লেগে গেল, আর আমাদের অ্যাক্সেস কন্ট্রোল এলিভেটেড এক্সপ্রেস কয় বছর লাগবে জানি না, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন, আমার কাছে মনে হয় যে এটাও পদ্মা ব্রিজের মতো বাস্তবায়িত হবে। আমি রিপিট করে বলবো, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে ঢাকা চট্টগ্রামের রোডটাকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে নিয়ে আসতে হবে। শেষ হবে কবে কাজ? এই শেষ হবে, করবেটাকে আমি আর আপনি করব না। আপনি দেখেন আবার প্রসঙ্গ ক্রমে যাচ্ছে, রাজনীতিবিদদেরকে, ব্যবসায়ীদেরকে রাজনীতিবিদ করতে দেবেন না, বা ব্যবসায়ীরাদের মধ্যে যে ভিশন আছে, পলিটিশিয়ানদের মধ্যে ভিশন নাই বললে ভুল হবে, কিন্তু ওনাদের ভিশনের দন্যতা আছে। কারণ আমাদের অনেক পলিটিশিয়ানকে আমি দেখেছি, ওনারা গরিব জীবন যাপন করবেন, রিকশাই করে সংসদে যাবেন, সিএনজিতে চড়ে মানুষকে দেখাবেন। আমি কিন্তু একজন ভিশনারি মানুষের তা দেখতে চাই না। আমি চাই আমার রাজনীতিবিদরা দামি গাড়িতে চলবেন, ঘুষের টাকা দিয়ে না। আমার রাজনীতিবিদরা দামি গাড়িতে প্রয়োজনে রাষ্ট্রের টাকা দিয়ে। আমি যদি একটা সংসদ সদস্যকে যদি বিনা পয়সা দিয়ে গাড়ি ইম্পোর্ট করে দিচ্ছি, এটার জন্য আমি আপত্তি করি না। কেন করি না? তারা দেশকে কন্ট্রিবিউট করেন, 365 ডেজ দে আর ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি। আমি কিন্তু সেই কাজটা করতে পারি না। আমার একজন সংসদ সদস্যের কাজ কি? একজন সংসদ সদস্যের আবিধানিক অর্থে কাজ হচ্ছে দেশের জন্য ভাবা, দেশের জন্য আইন প্রণয়ন করা। যিনি আমার জন্য আইন প্রণয়ন করছে, তাকে আমি একটা বিনা পয়সায় ভালো দামের গাড়ি আনতে দেবো না, এটা আমি বিশ্বাস করি না। মানুষ বিরাগ হচ্ছে কি জন্য? ওনারা এর বাইরে অনেক কাজ করছেন বলে মানুষ পছন্দ। যদি অ্যাবসলিউটলি যদি আমার পলিটিশিয়ান বন্ধুরা যদি শুধু রাষ্ট্র নিয়ে এবং দেশ নিয়ে, জনগণ নিয়ে ভাবতেন, তারা যদি 10 কোটি টাকার গাড়ি চালালো, জনগণ কিন্তু মাইন্ড করতো না। কারণ তাদের জনগণ নির্বাচিত করেছে তার জন্য কাজ করার জন্য। আমি আমার সংসদ সদস্যকে ভাঙা গাড়িতে চড়তে দেখতে আর চাই না। আমার সংসদ সদস্য দামি গাড়িতে চলবেন, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত, ঘুষের টাকা দিয়ে না, কারো গিফটের গাড়িতে না। তাহলে হবে কি, মাইন্ডটা বড় হবে। আমি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করি যে রাজনীতিবিদরাই দেশ চালাবে। একজন ব্যবসায়ী হিসেবে রাজনীতিবিদরা দেশ চালাবেন। আবার রাজনীতিবিদদেরকে ভাবতে হবে, কোন ব্যবসায়ী, কোন ডাক্তার, কোন লয়ার, কোন ইঞ্জিনিয়ার যদি পলিটিক্স আসে, তাদেরকে স্বাগত জানার জন্য। তাহলে হবে কি, কাজটা ভালো হবে।
কাজটা ভালো। লুঙ্গি পরে 70-এর দশকে রাজনীতিবিদ লুঙ্গি পরে সংসদে যাবেন, দেশ এবং জনগণ উন্নয়নের কথা বলবেন, এই দিয়ে দেশ আগাবে না। দেশ আগাতে হলে উই হ্যাভ টু বি স্মার্ট। বিশেষ অর্থনৈতিক জোন যেটা হচ্ছে সেটা তার আগে একটু বলে নেই যে আমাদের তো আসলে এই যে ব্যবসা বলেন বাণিজ্য যাই বলি না আমরা বিনিয়োগ করি, সেখানে প্রচারণাটা বিজ্ঞাপন করা বাংলাদেশের এটা তো ব্যবসায়ীরা করেনি, নিজের স্বার্থেই করেন। রাজনীতিবিদরা এটা কিভাবে তুলে ধরেন? হ্যাঁ, রাজনীতিবিদরা ওই যে মনে করেন আমাদের রাজনীতিবিদরা শুরু করেন 69 দিয়ে, 2015 আস্তে আস্তে অনেক কিছু খেয়ে হারিয়ে ফেলেন। আর আমাদের ব্যবসায়ীদের মধ্যে যে ব্যবসায়ীদের ইন্ডিভিজুয়ালি তো আমি কিছু করতে পারি, আমাদের ব্যবসায়ী সংগঠনগুলো করতে হবে। ব্যবসায়ী সংগঠনগুলো কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছে। আমি সব ব্যবসায়ী সংগঠনের সাথে জড়িত আছি, আমি দায়িত্ব নিয়ে বলছি ওই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। আপনি বিজেপির কথা যদি বলেন, বাংলাদেশ ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রির অর্গানাইজেশন হওয়ার পরে বিজেপি যা করার কথা ছিল তা করতে পারে নাই। এফবিসি এর কথা যদি বলেন, সেম করতে পারে নাই। আমাদের অন্যান্য সংগঠনগুলো যে করতে পেরেছে আমি বিশ্বাস করি, এটাতে আমি অবশ্যই দায়ী, কারণ আমি সবগুলো সংগঠনের সাথে ব্যক্তিগতভাবে জড়িত। করতে পারছেন না কেন? ওই যে আমি বললাম যে আমাদের একেবারে জটিল প্রশ্ন আসলে কেন করতে পারছেন, কারণ নিজের ব্যর্থতাকে নিজেরই বলতে হবে। আসলে আমরা জানি না কি করতে হবে। সিম্পল উত্তর হচ্ছে, যদি জানতাম আমাদের অনেক অর্জনের জায়গা অনেক আছে, সেই জায়গাগুলোতে আমরা অনেক ভালো করতাম। আমার কাছে মনে হয় যেন আমি কি বলবো, যেমন ব্যবসায়ীরা, আপনি রাজনীতিবিদদের কথা আমি দোষ দিতে পারি যে ওনারা করছেন না, কিন্তু আমি কেন করছি না, আমি কেন করছি না, এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় আমি বলবো যে আমি ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হয়েছি যে আপনি প্রশ্ন করেন, আমি বলবো আমি জানি না। কারণ বাস্তবতা হচ্ছে আসলে আমরা পারি নাই, আমরা ব্র্যান্ডিং করতে পারি না। হ্যাঁ, ব্র্যান্ডিং করতে পারি না। যেমন ব্যবসাতে একটা কথা আছে, সামটাইমস ইওর প্যাকেজিং শুড বি বেটার দেন ইওর প্রোডাক্ট। আমার অনেক ভালো প্রোডাক্ট আছে, প্যাকেজিংটা নাই। হ্যাঁ, মোড়কটা নাই, প্যাকেজিংটা নাই। এই প্যাকেজিং এর উপর কাজ করতে হবে। কারণ আপনি যে কথা বলছিলেন যে অর্থনৈতিক অঞ্চল, এখন কিন্তু বাংলাদেশের বিনিয়োগের বড় চ্যালেঞ্জ কিন্তু জমির সংকট। বাংলাদেশের বিনিয়োগের আমরা অনেক সময় কিছুক্ষণ আগে বললাম রাজনীতির অসহিষ্ণু রাজনীতি বা বিশৃঙ্খলা, সেটাকে মাথায় রেখেও, ইনফ্রাস্ট্রাকচারের মাথায় রেখে এখন সবচেয়ে বড় বিনিয়োগের সমস্যা হচ্ছে আমাদের জন্য কিন্তু জায়গার সংকট। কারণ 56,000 বা 57,000 বর্গ মাইলের দেশে 16-17 কোটি মানুষ, এখানে জায়গা হচ্ছে এখন মূল। লার্জ ইন্ডাস্ট্রি করার মতো কোনো জমি বাংলাদেশে নেই। তাই গভর্নমেন্টকে এখন ইয়ারমার্ক করতে হবে। এই যে বিশেষ ম্যানুফ্যাকচারিং জোন বলেন, এক্সপোর্ট প্রসেসিং জোন বলেন, অর্থনৈতিক জোন বলেন, এগুলোকে এখন থেকে ইয়ারমার্ক করে ফেলতে হবে। কারণ এগুলো যখন বসতি হয়ে যাবে। এর আগে তো এই যে আমি একটু নজরুল ভাই বলি যে আমাদের যে কোরিয়ান ইপিজেড কাজ করলো না, এদিকে জাপান জমি চাচ্ছে, জমি দিতে পারছে না। কোরিয়ান ইপিজেড কাজ করতে পারে না, বিতর্কিত বিষয়। কারণ কোরিয়ানদেরকে যে কাজ করার জন্য যে সময়টা দেওয়া হয়েছিল, সেই সময়ের সাথে তাল মিলিয়ে ওনারা হতে পারেন না, কিছু জটিলতা ছিল। পরবর্তী গভর্নমেন্ট দেখছেন যে এত বছর হয়ে যাওয়ার পরে যখন ওনারা ফেল করেছে, আমরা এখন অন্য একটা চিন্তা করতে পারি। এখন চাইনিজদের জন্য ওখানে পাশে কিন্তু একটা জায়গা দেওয়া হচ্ছে। জায়গা কিন্তু খুব বেশি নেই। এখনই আমাদের দ্রুততার সাথে আমাদের এই অর্থনৈতিক জোনগুলোকে ইয়ারমার্ক করে, এগুলো অতি দ্রুততার সাথে ডেভেলপ করে যদি আমরা যদি শিল্পায়নের জন্য না আগাই, তাহলে বাংলাদেশ কিন্তু উন্নত দেশ হিসেবে কখনো যেতে পারবো না। আপনি দেখেন, মিডল ইনকাম কান্ট্রির স্বপ্ন দেখা লোক আমি না। মিডল ইনকাম কান্ট্রিতে আমরা অলমোস্ট চলে গেছি। এটা খুব কঠিন কাজ না, কিন্তু মিডল ইনকাম ট্র্যাপ বলে একটা কথা আছে। অর্থাৎ পৃথিবীর বহুত মধ্য আয়ের দেশ এই ট্র্যাপ থেকে বের হতে পারে নাই বিভিন্ন লিমিটেশনের কারণে। আমরা এই ট্র্যাপ থেকে বের হতে না পারার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বিনিয়োগের জন্য যে জমির প্রয়োজন, সেই জমি পাবো না। কারণ আপনি যদি $100 বিলিয়ন এক্সপোর্টের যদি একটা ম্যানুফ্যাকচারিং কান্ট্রি কৃষি জমিকে তো মানে আপনার দেখেন, কৃষি জমি আমাদের লাগবে, বাট কৃষি বিপ্লব দিয়ে কোন জাতিকে আপনি উন্নত জাতি হিসেবে নিয়ে যেতে পারবেন না। উন্নত জাতি নিতে হলে আপনাকে শিল্প বিপ্লব ঘটাতেই হবে। শুধু কৃষি বিপ্লব দিয়ে আপনি খেয়ে পরে একটা মধ্যবর্তী বা মধ্যম আয়ের বা মধ্যবিত্ত পরিবেশে বড় থাকতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি উন্নত বিশ্বে যাবেন, তাকে আপনাকে শিল্প উন্নত দেশে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। যারা বলে যে কৃষির মাধ্যমে আমি দেশের ভাগ্য বলি, তারা দে আর ডুইং মিস্টেক। কৃষি আমাদের অর্থনীতি এখন শিল্প অর্থনীতির দিকে যেতে হবে। নো ওয়ে। কারণ আপনি মধ্যবিত্ত আয়ের দেশ, $2,000 পার ক্যাপিটা ইনকামকে ঘিরে আপনাদের ছোট দেশ, কারণ আমাদের দেশটা কিন্তু ছোট, এখানে কৃষি বিপ্লব ঘটালে আপনি কত ঘটাতে পারবেন? এখানে আমাদেরকে লেবার ইনসেন্টিভ কম্প্যাক্ট ইন্ডাস্ট্রির কথা ভাবতে হবে। লেবার ইনসেন্টিভ কম্প্যাক্ট ইন্ডাস্ট্রি করবেন কি হবে? লেবার ইনসেন্টিভ ইন্ডাস্ট্রি করতে হলে বড় ইন্ডাস্ট্রি করতে হবে। বড় ইন্ডাস্ট্রি করতে হলে বড় জায়গা লাগবে, বড় জায়গা নেই। তাই আমাদের জন্য এই মডেল ডিজাইন করা ইজ নট ইজি। কিন্তু আপনি যদি বলেন হংকংকে আমি দেখেছি 20 তলা 30 তলার উপর শিল্প করেছে, তাদের জায়গা ছিল না, তারা কিন্তু বড় ইন্ডাস্ট্রি করে না, তারা হাইটেক ইন্ডাস্ট্রি করেছে, তাদের মানুষ ছিল না। আমাদের এখন ইন্ডাস্ট্রির জন্য দুইটা কাজ, আমাদের কর্ম
সংস্থান হয় এমন ইন্ডাস্ট্রি করতে হবে। আবার এমন ইন্ডাস্ট্রি করতে হলে বড় ইন্ডাস্ট্রি করতে হবে, বড় ইন্ডাস্ট্রি বড় জায়গার দরকার হবে। ইটস এ ভেরি কমপ্লিকেটেড, আগামী দিন অবস্থা। কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড। তাই আমাদেরকে এখন ভাবতে হবে যে এয়ারমার্ক করে আমরা যদি কিছু অর্থনৈতিক অঞ্চল এখন থেকে করে ফেলি, সেখানে যদি আমরা হাইটেক সেই জায়গাতেই ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের চিন্তার একটা মানে একটা ঐক্য প্রয়োজন। আসতেই হবে। আমি তো বারবার বলছি, ব্যবসায়ীরা যেমন রাজনীতিবিদদেরকে শ্রদ্ধা করতে হবে, কারণ বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের রাজনীতি বলেন, সমাজ বলেন, যতগুলো সুন্দর সুন্দর ফুল ফুটেছে সবগুলো ফুল ফুটিয়েছেন রাজনীতিবিদদের নেতৃত্বে। আবার বাংলাদেশের অর্থনীতিতে যেই সব ফুলগুলো ফুটেছে তার লিডিং এ আমরা ব্যবসায়ীরা। সুতরাং রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরাকে একই মঞ্চে স্বপ্নটা বসে, একযোগে দেখতে হবে। একই মঞ্চে বসে একই সুরে একই স্বপ্ন দেখে কাজ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ইসলাম ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জেনে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখাবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।